সম্প্রতি পাকিস্তান সফরকালে ওয়াঘা বর্ডার দেখে বাংলাদেশের একজন সাংবাদিক হিসেবে ভারত এবং পাকিস্তানের যে মনস্তাত্ত্বিক লড়াই রয়েছে বছরের পর বছর ধরে, তাই বোঝার চেষ্টা করছিলাম। আজকের এই ভিডিওটি আমি বানিয়েছি বাংলাদেশি হিসেবে ওয়াঘা বর্ডার দেখার সেই সুযোগ নিয়ে। কেমন সেই ওয়াঘা বর্ডার, কি হয় সেখানে, পাক ভারতের সীমান্তরক্ষীরা তারা কি করেন সেখানে, সেসব নিয়ে সাজানো আমার আজকের এই ভিডিও। আমি মুক্তাদির রশিদ রোমিও। 1959 সাল থেকে প্রায় নিয়মিতভাবে ওয়াঘা বর্ডার, ওয়াঘা আটারি বর্ডারে এই বিটিং রিট্রিট সেরেমনি অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আর পাকিস্তানের থেকে অংশগ্রহণ করে পাকিস্তান রেঞ্জার্স। যারা গ্ল্যাডিয়েটর মুভি দেখেছেন তাদের কাছে খুব সহজে এই পরিস্থিতিটা বোঝা সম্ভব। ঠিক বর্ডারের ওপাশে ভারত দেখতে পাচ্ছেন, আর সেখানে গ্যালারিতে বসে আছে শত শত মানুষ। এখন দেখতে পাচ্ছেন পাকিস্তান সাইডে দুই পাশে স্পিকার দিয়ে দুই দেশের মুখোমুখি করে সমানে বাজানো হচ্ছে গান, দুই পাশ থেকে স্লোগান দেওয়া হচ্ছে। আমরা শুনতে পাচ্ছিলাম পাকিস্তান সাইড থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পাকিস্তান জিন্দাবাদ, তার সঙ্গে কোনো গান, পাকিস্তানি গান চলছে। ঠিক অপর দিকে অর্থাৎ ভারতের ভেতরে সেখান থেকে একইভাবে মুম্বাইয়ের যে সমস্ত নামকরা গানগুলো আছে সেগুলো চলছিল সমানে। এবং কিছু সময় পর পর ভারত মাতা কি যায়, ভারত মাতা কি যায় এরকম স্লোগানও দেওয়া হচ্ছিল পাশ থেকে। আপনি যদি অল্প কিছু সময় খেয়াল করেন দেখবেন যে মানে সেখানে দুদেশের সীমান্তরক্ষীকারী বাহিনীরা তাদের যেভাবে অ্যাক্টিং করে দুই পাশের মানুষকে এক ধরনের যে তাদের প্রভাব দেখানো বা তাদেরকে যে তারা কি করছেন সেটাকে দেখানোর চেষ্টা করছেন, অর্থাৎ মানে প্রতিযোগিতাপূর্ণ দু দেশের সীমান্তরক্ষীকারী সদস্যরা চেষ্টা করছে তাদের যত রকম কলা কৌশল আছে সেগুলো দেখিয়ে যারা স্পেকটেটর বা যারা দর্শক আছেন তাদেরকে মন্ত্রমুগ্ধ করতে। অনেকটা সেই গ্ল্যাডিয়েটরের কথা মনে হচ্ছে। গ্ল্যাডিয়েটরের তো প্রেক্ষাপটটা ভিন্ন ছিল, কিন্তু এইখানে আসলে আপনাকে ওই গ্ল্যাডিয়েটরের মতো ফিলিংসটা দিবে না। কিন্তু ওই যে চারিপাশে যে মঞ্চ করে দেওয়া, মঞ্চের ভেতরে আপনি হয়তো দেখবেন যে একই রকম ভাবে মানুষগুলো সেই 2000-3000 বছর আগে যেভাবে মানুষ দেখতো, মানে প্রতিযোগিতা দেখতো পশুর সঙ্গে মানুষের, এখন পশুর সঙ্গে মানুষের না, বরঞ্চ মানুষের সঙ্গে মানুষের, অর্থাৎ সৈনিকদের সাথে সৈনিকদের বা রেঞ্জারদের সাথে বিএসএফ এর এরকম হয়। দেখেন এই পাশে আপনি দেখতে পাচ্ছেন যে একজন তার সর্বোচ্চ যে জৌলস দেখাতে পারে সেই দেখানোর চেষ্টা করছে। তারপরে শুরু হয় ধীরে ধীরে এই আনুষ্ঠানিকতা। আমি আগেই বলেছি যে 1959 সাল থেকে এখানে প্রায় নিয়মিতভাবে কখনো কখনো এটা বাধাগ্রস্ত হয়েছে, ব্যাহত হয়েছে। এখানে 2014 সালে বোমা বিস্ফোরণ হয়েছিল এবং অন্তত 60 জন নিহত হয়েছিলেন সেই বোমা বিস্ফোরণে। এবং ভারত পাকিস্তানের ভেতরে যতবারই যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার প্রভাব সরাসরি পড়েছে এই ওয়াঘা বর্ডারে, ওয়াঘা আটারি বর্ডারে। অর্থাৎ আপনি চাইলেও আপনি এইটার বাইরে যেতে পারবেন না। অর্থাৎ মানুষ যেখানে আসছে তারা যে চাচ্ছে যে দুই দেশের মধ্যে এইরকম একটি শান্তিপূর্ণ অবস্থান বা শান্তিপূর্ণ সহ অবস্থান বিরাজ করুক, সেটাও আসলে যে সবসময় হচ্ছে বা সবসময় হয় বিষয়টা কিন্তু সেরকম নয়। মাঝে মাঝে আপনি দেখবেন যে এখানে যেমন ইতিমধ্যে ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে, প্রকাশ পেয়েছে যে সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত 26 জন নিহত হবার পর এখন তারা সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ এর পক্ষ থেকে তারা আর হ্যান্ডশেক করবে না। তারা যে এখন নিয়মিতভাবে হ্যান্ডশেক করে, তারা যে এখন এই যে হ্যান্ডশেকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডশেক করাটা তারা আর করবে না। তারা দুই পাশ থেকে মূলত
তাদের প্যারেড করবে, তাদের এই সেরেমনিটা তারা করবেন, কিন্তু প্রাচীরের ওই পাশে থেকে। আমি এটা ব্যক্তিগতভাবে বা ইন্ডিপেন্ডেন্টলি এটা আমি আ নিশ্চিত করতে পারিনি যে আসলে তখন গেট বন্ধ থাকবে নাকি গেটটা খোলা থাকবে, তারা আম আ হ্যান্ডশেক করবে না। আম মানে এই সিনারিওটাও আসলে পাক-ভারত যে সম্পর্ক, তার একটা রূঢ় বাস্তবতা বা রূঢ় এক্সাম্পল আপনি বলতে পারেন। আসলে বাংলাদেশ আ তার যে যতবারই দেখা গেছে পাক-ভারতের সংঘাত হয়েছে বা তাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে, তখন আমাদের সামনে একটা বাইনারি চলে আসে, whether you support ইন্ডিয়া or পাকিস্তান। তো আমি বাংলাদেশী হিসেবে ব্যক্তিগতভাবে না না আমি ভারতকে সমর্থন করতে চাই, না আমি পাকিস্তানকে সমর্থন যোগাতে চাই যুদ্ধ পরিস্থিতিতে। কারণ আমি অন্তত এই জায়গাতে, এই যুদ্ধ অবস্থাতে আমি নিরপেক্ষ থাকতে চাই। হ্যাঁ, এটা হতে পারে যে কোনো সময় আমার পাকিস্তানের থেকে সহায়তা নিতে হচ্ছে, ভারতের থেকে সহায়তা নিতে হচ্ছে। কিন্তু কোনো দেশের উপরেই আমি চাই না যে যুদ্ধাবস্থাতে আ আমাদের সরাসরি কোনো সাপোর্ট বা কোনো ধরনের অংশগ্রহণ। বরঞ্চ আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আ আমাদের উচিত হবে দুদেশের মধ্যেকার যে আ নেগোসিয়েশন এর ক্ষেত্রে হোক, সেটা দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে হয়, বাংলাদেশ একটা রোল মডেল হিসাবে হয়তো কাজ করতে পারে। একই সঙ্গে তারা শ্রীলঙ্কা, নেপাল বা অন্যদের সহযোগিতা চাইলে নিতে পারে এবং সেক্ষেত্রে মিডিয়েট করা যে এই টেনশনকে কিভাবে কমিয়ে আনা যায়। যেমন দেখুন যে ভারত যে ধরনের বন্দোবস্ত বা যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, তাতে আসলে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সেই ২ দেশের মানুষ, ২ দেশের জনগণ। আ আমার আপনার মতো মানুষরা যখন এই কথিত দেশপ্রেমের আলোকে বা ২ দেশের মধ্যে সংঘাতের কারণে যখন ক্ষতিগ্রস্ত হয়, আসলে আমাদের এই যে ব্যর্থতা, আমি তো বলব যে ধরেন অনেকে বলে যে গোয়েন্দা ব্যর্থতা, বাট আমি তো বলি যে এটা কূটনৈতিক ব্যর্থতা সর্বশেষ। কারণ তারা যদি দুদেশের মানুষের মধ্যে সেই সম্পর্ক স্থাপন না করতে পারে, যে সম্পর্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ২ টি পারমাণবিক শক্তি তারা শান্তিপূর্ণভাবে না থাকতে পারে, তাহলে আপনি ভেবে দেখুন তো যে যদি এখন সত্যিকার অর্থে পারমাণবিক অস্ত্রের কোনো ব্যবহার হয়, তাহলে কারা ক্ষতিগ্রস্ত হবে? কারণ দেখা যাবে যে দুদেশেরই সরকারি ঊর্ধ্বতন চারীদের দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় তারা তাদের সন্তানদেরকে রেখে দিয়েছেন বা তাদের সন্তানদের সেফ প্লেসে রেখে দিয়েছেন। কিন্তু ক্ষতিগ্রস্ত হব আমরা। আমরা যাদের যাওয়ার কোনো জায়গা নেই, যারা আমরা এখানে বাংলাদেশে বসে আছি, বাংলাদেশকে ভালোবেসে থাকি, তারা কিন্তু এই যুদ্ধের ফলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। তো এখানে ভারতের এগিয়ে আসাটা সবসময় প্রয়োজন। কারণ ভারত যখন এগিয়ে আসবে, আমি মনে করি যে পাকিস্তানও একইভাবে এগিয়ে আসবে। কিন্তু দেখা যায় যে ২ দেশই তারা তাদের নিজেদের প্রতিযোগিতাপূর্ণ মনোভাবের কারণে আ কেউ কাউকে কোনো ছাড় দিতে চায় না। আম আমি ব্যক্তিগতভাবে এটা খুবই অপছন্দ করি। আমি যখন আমার ভারতীয় বন্ধুদের সঙ্গে বা পাকিস্তানি বন্ধুদের সঙ্গে দেখা করি, তখন আমি বলি যে বাংলাদেশের সামনে এই ধরনের বাইনারি খুবই আ বিব্রতকর যে আপনি পাকিস্তানকে নাকি ভারতকে বেছে নিবেন। আমি তো চাই আমি দুজনকেই বেছে নিতে। কারণ আমার ভারতের সাথেও আমার স্বার্থ রয়েছে, আমার পাকিস্তানের সাথেও আমার স্বার্থ রয়েছে। এই বিষয়টি অনেকেই আবার পছন্দ করেন না। এটা তাদের রুচির ব্যাপার। বাট আমি মনে করি এটা আমার রুচি যে আমি উভয়ের সঙ্গেই সুসম্পর্ক রাখতে চাই এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল সম্পর্ক রাখতে চাই। ভারত সফরে যেমন আ আ যখন আমাদের রাষ্ট্রনায়করা গিয়েছেন বা আমাদের রাষ্ট্রপ্রধানরা গিয়েছেন, তারা যেরকম আ চেয়েছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে, একই সঙ্গে আ বাংলাদেশ থেকে যখন পাকিস্তানের সম্পর্কের কথা ভাবা হয়, সেটা যেরকমভাবে এক ধরনের কোল্ড করে রাখা হয়েছে যে অনেকটাই শীতল সম্পর্ক দীর্ঘদিন ছিল, সেটারও আমি অবসান দেখতে চাই। আমি চাই যে বাংলাদেশের অ্যা অ্যা নেতৃত্বে নয়, বরঞ্চ বাংলাদেশের সহযোগিতায় নেপাল, শ্রীলঙ্কা, ভুটান সহ আ বা
দক্ষিণ এশিয়ার প্রধান ২ টি শক্তিশালী দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক উন্নয়ন করবে এবং সেই সম্পর্কের মধ্য দিয়ে আ দুদেশের মধ্যে যেমন দুদেশের সরকারি পর্যায়ে যেরকম সম্পর্ক উন্নয়ন হবে, একই সঙ্গে আমি প্রত্যাশা করি যে দুদেশের মানুষের ভেতরে মানুষের যে সম্পর্ক তার উন্নয়ন ঘটবে। কিন্তু এটা আসলে কেবলই কল্পনাতীত এবং কেবলই আমার কাছে মনে হয় যে এক ধরনের আ মানে চাঁদ হাতে পাওয়ার মতো একটা বিষয়। বাট আমি মনে করি যে আমার জীবন দশায় যদি কখনো পরিস্থিতি আ সত্যিকার অর্থেই এরকম জায়গায় যায় যেখানে দেশের মধ্যে সম্পর্ক আরো ভয়ংকর হচ্ছে, আমি মনে করি যে সেই সম্পর্কে আরো উন্নয়নের ক্ষেত্রে দুদেশের পাশাপাশি মানে দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে যে সমস্ত শক্তিশালী রাষ্ট্র রয়েছে তারাও যাতে এখানে ভূমিকা পালন করতে পারে। আমি মনে করি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুদেশের সম্পর্কের প্রদর্শন তারা এখন করছে। এই প্রদর্শন যে এই যে আপনি দেখছেন যে তারা ২ পাশে দাঁড়িয়ে আছে। একটা মানে আ খুবই রুদ্রমূর্তি হয়ে। এইটা ভবিষ্যতে হয়তো আরো এটা মানে প্রশমন হবে এবং ২ দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ এবং আ সাউথ এশিয়ার অন্যান্য দেশ, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন নেপাল, শ্রীলঙ্কা এরা উপকৃত হবে। আমাদের দেশগুলোর মধ্যে যদি সম্পর্কের উন্নয়ন ঘটে, ২ দেশের মধ্যে মানুষের মধ্যে যদি সম্পর্ক আরো গাঢ় হয়, আ স সব সবাই আমরা উপকৃত হব। আমরা উপকৃত হব আ শিক্ষা, গবেষণা ক্ষেত্রে। কারণ একটা জিনিস আপনারা বুঝবেন যে রাজনৈতিক নেতারা তাদের স্বার্থে আজকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক রেখেছে বা রাখছে বা যে তিক্ততার কথা ভাবছে বা চিন্তা করছে, তা দিয়ে আসলে কি ভবিষ্যৎ প্রজন্ম এই সংঘাতপূর্ণ সম্পর্ক নিয়ে আরো এগিয়ে যাবে?